আসসালামু আলাইকুম। বিটিভি চট্টগ্রামের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি কাজী মাহফুজুল হক। প্রথমে সংবাদ শিরোনাম। 1 জুলাই থেকে 5 বছর মেয়াদী পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি শুরু করতে যাচ্ছে সরকার, সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশে যে পরিমাণ তেল মজুদ আছে তাতে আগামী 2 মাস কোনো সংকট হবে না, ব্রিফিংয়ে জ্বালানি বিভাগের মুখপাত্র। জলমহল ইজারায় প্রকৃত কৃষক ও জেলেরা যাতে সুবিধা পেতে পারে সে বিষয়ে নতুন আইন প্রণয়ন করা হবে বললেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। ইরানের সঙ্গে চলমান যুদ্ধ খুব দ্রুত শেষ হতে পারে জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, এবার বিস্তারিত। 1 জুলাই হতে 5 বছর মেয়াদী পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি শুরু করতে যাচ্ছে সরকার। আজ জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সরকারদলীয় সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরীর প্রশ্নের জবাবে কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সংসদ নেতা বলেন, দেশের অপার সম্ভাবনাময় সমুদ্র সম্পদের টেকসই ব্যবহার নিশ্চিত করার মাধ্যমে জাতীয় সুনীল কর্তৃপক্ষ প্রতিষ্ঠার বিষয়টি সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে। এর আগে স্পিকার হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম এর সভাপতিত্বে জাতীয় সংসদের অধিবেশন শুরু হয়। শামসুল আলমের রিপোর্ট। উত্তরদানের জন্য নির্ধারিত জাতীয় সংসদে দ্বিতীয়বারের মতো সংসদ সদস্যদের প্রশ্নের জবাব দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার দলীয় সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরীর এক প্রশ্নের জবাবে সংসদ নেতা বলেন, দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের শিক্ষাদানের মান এবং দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা রয়েছে সরকারের। বর্তমান সরকারের ইশতেহারে দেশের সকল প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের শিক্ষার মান এবং দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির আওতায় আনার ওপর গুরুত্ব প্রদান করা হয়েছে। আগামী 1 জুলাই 2026 হতে 5 বছর মেয়াদী পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি সরকার শুরু করতে যাচ্ছে এবং এই কর্মসূচির মাধ্যমে অবশিষ্ট যে শিক্ষকবৃন্দ আছেন তাদেরকেও ইংরেজি বিষয়ে শিক্ষা প্রদানের পরিকল্পনা বর্তমান সরকারের রয়েছে। সংসদ সদস্য নুরুল ইসলাম মনির অপর এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, দেশের অপার সম্ভাবনাময় সমুদ্র সম্পদের বিজ্ঞানভিত্তিক টেকসই ব্যবহার নিশ্চিত করার মাধ্যমে জাতীয় সুনীল অর্থনীতি কর্তৃপক্ষ প্রতিষ্ঠার বিষয়টি বিএনপির নির্বাচনী ইশতেহারে রয়েছে। দেশের অপার সম্ভাবনায় সমুদ্র সম্পদের বিজ্ঞানভিত্তিক টেকসই ব্যবহার নিশ্চিতকরণের মাধ্যমে সুনীল অর্থনীতির বিকাশ এবং জাতীয় সুনীল অর্থনীতি কর্তৃপক্ষ প্রতিষ্ঠার বিষয়টি বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বিএনপির নির্বাচনী ইশতেহারে রয়েছে। এছাড়া 2005 সালে তৎকালীন বিএনপি সরকার উপকূলীয় অঞ্চল নীতি 2005 প্রণয়ন করে, যা উপকূলীয় অঞ্চলের উন্নয়ন এবং সুরক্ষা একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক। বর্তমান সরকার এমএসপি বা সমুদ্র অঞ্চল পরিকল্পনা কার্যক্রম এবং এ থেকে দেশের সম্ভাব্য অর্জিতব্য বিষয়টি বিবেচনার জন্য ইতিমধ্যেই পদক্ষেপ গ্রহণ করেছে। সামুদ্রিক সম্পদ, মৎস্য, পর্যটন এবং পরিবেশ সংরক্ষণের মধ্যে সমন্বিত ভারসাম্য প্রতিষ্ঠা এবং সুনীল অর্থনীতি টেকসই ও দীর্ঘমেয়াদী উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজন হলে 2026-27 অর্থ বছরেই প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তোলার বিষয়টি সক্রিয় বিবেচনাধীন রয়েছে। অপর এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদে জানান, দেশের পর্যটন খাতকে টেকসই ও পরিকল্পিতভাবে এগিয়ে নেওয়ার লক্ষ্যে বর্তমান সরকারের সুনির্দিষ্ট প্রতিশ্রুতি রয়েছে। এই লক্ষ্যে জাতীয় পর্যটন মহাপরিকল্পনা প্রণয়নের কাজ চলছে। বাংলাদেশের পর্যটন খাতকে দীর্ঘমেয়াদী, টেকসই এবং পরিকল্পিতভাবে এগিয়ে নেবার লক্ষ্যে বর্তমান সরকারের সুনির্দিষ্ট কিছু প্রতিশ্রুতি রয়েছে। বেসামরিক বিমান পরিবহন এবং পর্যটন মন্ত্রণালয়ের জাতীয় পর্যটন মহাপরিকল্পনা প্রণয়নের
লক্ষ্যে এরই ভিতরে কাজ শুরু করেছে। এই মহাপরিকল্পনা প্রণয়নে কুয়াকাটার প্রাকৃতিক সৌন্দর্য রক্ষা এবং পর্যটন খাতের উন্নয়নকে বিশেষভাবে আমরা গুরুত্ব দিতে চাইছি। একই সাথে পটুয়াখালী জেলার কুয়াকাটা, চট্টগ্রাম জেলার পতেঙ্গা, আনোয়ারা সি বিচের মৌলিক সুবিধাদি উন্নয়ন শীর্ষক একটি প্রকল্প গ্রহণের নিমিত্তে এর ভিতরেই সম্ভাব্যতা যেটি আছে সেটি যাচাই করা হচ্ছে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় কর্তৃক কুয়াকাটা সংলগ্ন 7টি উপজেলা গলাচিপা, কলাপাড়া, রাঙামালী, বরগুনা সদর, পাথরঘাটা, আমতলী এবং তালতলী নিয়ে পায়রা কুয়াকাটা কম্প্রিহেন্সিভ প্ল্যান ফোকাসিং অন ইকো ট্যুরিজম শীর্ষক গৃহীত পরিকল্পনা বাস্তবায়নের জন্য বর্তমান অ্যাকশন এরিয়া প্ল্যান তৈরি করা হচ্ছে। এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, নদী ভাঙন রক্ষা ও শুষ্ক মৌসুমে সেচ সুবিধা ও পানির চাহিদা মেটাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খাল খনন কর্মসূচি গ্রহণ করেছিলেন। নদী শাসনের বিষয়টি অত্যন্ত ব্যয়বহুল একটি বিষয়, বাট তারপরেও প্রয়োজন অনুযায়ী আমাদেরকে করতে হবে। এবং সাথে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আছে, এই ভাঙনগুলো কখন হয়? ভাঙনগুলো আমরা দেখেছি অধিকাংশ সময় বর্ষার সময় হয়ে থাকে, যখন নদীতে স্রোত থাকে এবং হঠাৎ করে পানির প্রবাহ যখন বেড়ে যায়। এবং সেই জন্যই মাননীয় সংসদ সদস্য, আপনি নিশ্চয়ই অবগত আছেন, আপনার ধারণা আছে, না দেখে থাকলেও ধারণা আছে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই সমস্যাটিকে সমাধানের জন্য খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন ওনার শাসনের সময়। এবং বর্তমান সরকার খাল খননের মাধ্যমে একদিকে যেমন নদী ভাঙনকে ট্যাকল করতে চাইছে, একদিকে যেমন আমাদের শুষ্ক মৌসুমে পানির যে সমস্যা হয়ে থাকে সেই সমস্যাটার সমাধান আমরা করতে চাইছি খাল খননের মাধ্যমে। ঠিক একইভাবে আপনার নিশ্চয়ই ধারণা আছে, যেহেতু গ্রাম অঞ্চলে আপনি বেড়ে উঠেছেন, অনেক সময় এমন অনেক জায়গা আছে যেখানে বর্ষাকালেও কৃষক পানি পায় না, বর্ষার সময়ও তাকে পানির জন্য কষ্ট করতে হয়। সেই জন্য আমাদের সেচ সুবিধা দেওয়ার জন্য খাল খনন একটি অত্যন্ত জরুরি প্রকল্প। সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাসের এক প্রশ্নের জবাবে সংসদ নেতা বলেন, সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সকল মন্ত্রণালয় 180 দিনের কর্মপরিকল্পনা প্রণয়ন করে তা বাস্তবায়নের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেছে। সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত কার্যক্রমসমূহ বাস্তবায়নে সকল মন্ত্রণালয় এবং বিভাগ আগামী 180 দিনের কর্মসূচির আলোকে কর্মপরিকল্পনা প্রণয়ন করেছে এবং সেগুলো বাস্তবায়নের উদ্যোগ এরই ভিতরে গ্রহণ করেছে। এর বাইরেও মাননীয় স্পিকার, সমগ্র বাংলাদেশের মানুষ দেখছে যে আমাদের কমিটমেন্ট যেগুলো ছিল নির্বাচনের সময় জনগণকে দেওয়া, সেই প্রতিশ্রুতির কাজগুলো আমরা পর্যায়ক্রমিকভাবে শুরু করেছি। শামসুল আলম, বিটিভি নিউজ। এদিকে কৃষি মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ এক প্রশ্নের জবাবে সংসদকে জানিয়েছেন, পেঁয়াজ সংরক্ষণে বিশেষ উদ্যোগ নিয়েছে বর্তমান বিএনপি সরকার। কৃষিমন্ত্রী জানান, বর্তমানে দেশে চাহিদার সমপরিমাণ পেঁয়াজ উৎপাদন হয়, কিন্তু যথাযথ সংরক্ষণের অভাবে 25 থেকে 30% নষ্ট হয়ে যায়। সেজন্য কৃষি মন্ত্রণালয় পেঁয়াজ নষ্ট রোধে বিশেষ একটি প্রকল্প প্রণয়ন করছে। এই প্রকল্পের আওতায় 8 থেকে 10,000 এয়ার ফ্লো মেশিন স্থাপন করা হবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে কৃষক পেঁয়াজের ন্যায্য মজুরি পাবে এবং পেঁয়াজ উৎপাদনে দেশ স্বয়ংসম্পূর্ণ হবে। শুধু সঠিক সংরক্ষণ করতে না পারাতে 25 থেকে 30% পেঁয়াজ নষ্ট হয়ে যায়। এবং এরই মধ্যে আমাদের নতুন যে আমরা এয়ার ফ্লোয়িং মেশিনের মাধ্যমে যে সংরক্ষণ চালু করেছি, এটা ওই যেই উপজেলাগুলিতে পেঁয়াজ উৎপাদন হয় ওই জেলাগুলিতে আগামী কিছুদিনের মধ্যে আমরা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল এটাতে ট্রাই করে দেখা গেছে 8 থেকে 9 মাস পর্যন্ত ওই নিয়মে পেঁয়াজ সংরক্ষণ করা যায় এবং সেখানে অপচয় মাত্র 2 থেকে 4%। শুধু অপচয়টা যদি রোধ করা যায় তাহলে পেঁয়াজ একেবারে স্বয়ংসম্পূর্ণ হয়ে যাব। এয়ার ফ্লো মেশিন যেটা, এটা 8 থেকে 10,000 আমরা খুব দ্রুততম সময় দেওয়ার ব্যবস্থা করছি। আমরা আশা করি এতে করে বাংলাদেশের কৃষক পেঁয়াজ অপচয় থেকে বেঁচে যাবে, এই ক্ষতি থেকে বেঁচে যাবে এবং বাংলাদেশ পেঁয়াজে স্বয়ংসম্পূর্ণ হবে ইনশাআল্লাহ।
অপর এক প্রশ্নের জবাবে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আব্দুল আওয়াল মিন্টু সংসদকে জানান, বায়ু দূষণ কমাতে সরকার ইটের পরিবর্তে পরিবেশ বান্ধব ব্লক ইট ব্যবহারে উৎসাহিত করছে। তিনি বলেন, বায়ু দূষণ কমাতে সরকার যা যা করার দরকার সবই করবে। এছাড়া বর্জ্যকে সম্পদে রূপান্তর করতে প্রকল্প হাতে নেওয়া হয়েছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম সংসদকে জানান, দেশের সকল পর্যটন সম্ভাবনাময় এলাকাগুলোকে নিয়ে মহাপরিকল্পনা প্রণয়নের কাজ হাতে নেওয়া হয়েছে। তিনি বলেন, বিগত স্বৈরাচার আওয়ামী লীগ সরকার পর্যটন খাতে কোনো গুরুত্বই দেয়নি। আমরা খুব সীমিত পর্যায়ে হলেও পরবর্তী যে চালানটা আমরা পাবো, যে পার্সেলটা আমরা পাবো, আশা করছি 20 তারিখ। দেশে আগামী 2 মাস পর্যন্ত জ্বালানি তেলের মজুত রয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মুখপাত্র যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী। তিনি আজ সচিবালয়ে ইরান মার্কিন যুদ্ধ পরিস্থিতিতে বৈশ্বিক জ্বালানি তেলের সংকট নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। চলমান পরিস্থিতিতে দেশে চাহিদার বিপরীতে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত আছে নিশ্চিত করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, বর্তমানে ডিজেল 1,01,385 মেট্রিক টন, অকটেন 31,821 মেট্রিক টন, পেট্রোল 18,211 মেট্রিক টন এবং ফার্নেস অয়েল 77,546 মেট্রিক টন মজুত আছে। এছাড়া জেট ফুয়েল মজুত রয়েছে 18,223 মেট্রিক টন। খুব সীমিত পর্যায়ে হলেও পরবর্তী যে চালানটা আমরা পাবো, যে পার্সেলটা আমরা পাবো, আশা করছি 20 তারিখ নাগাদ আমাদের ক্রুড অয়েলের একটা জাহাজ সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে স্টার্ট করে লোহিত সাগর হয়ে ভিন্ন চ্যানেলে আমাদের এপ্রিলের লাস্ট উইকে কিংবা মে মাসের 1-2 তারিখের মধ্যে এসে পৌঁছাবে। তো সে পর্যন্ত আমরা সীমিত পরিসরে আমাদের ইআরএলটাকে চালু রাখবো। ইআরএলের বিষয়টা আমাদের জ্বালানি তেলের সরবরাহ চ্যানেলে খুব প্রভাব বিস্তার করে না, কারণ আমরা পর্যাপ্ত পরিমাণ রিফাইন্ড অয়েল আমাদের হাতে আছে। ফলে রিফাইন্ড অয়েল যখন আমার হাতে আছে, ফলে ইআরএলের বিষয়টা আমার সরবরাহ চ্যানেলে কোনো প্রভাব ফেলবে না। আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি বিকল্প সকল উৎসকে অ্যাক্টিভ করতে। তো সেটার সুফল হিসেবে আজকে আমি খুব দৃঢ়তার সাথে বলতে পারছি যে আমাদের হাতে পর্যাপ্ত মজুদ আছে, ইভেন ডিজেলও। পরবর্তীতে দাম সমন্বয়ের কোনো বিষয় আসলে সেটা নিশ্চয়ই কর্তৃপক্ষ যখন বিবেচনা করবে, আদৌ প্রয়োজন হবে কিনা, হলে সেটা আপনাদের মাধ্যমেই সবাইকে জানিয়ে দেওয়া হবে। দেশে জলমহাল ইজারায় নতুন আইন প্রণয়ন করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। সকালে সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান তিনি। এ সময় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ ইয়াসির এবং তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য অফিসার ইয়াকুব আলী সহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, জলমহাল ইজারায় প্রকৃত কৃষক এবং জেলেরা যাতে সুবিধা পেতে পারে সে বিষয়ে নতুন আইন প্রণয়ন করা হবে। বর্তমান সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে ইতোমধ্যেই কৃষক কার্ড বিতরণ করা হয়েছে জানিয়ে তিনি বলেন, খাল খনন কর্মসূচিতে 425 কোটি 33 লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া জ্বালানি খাতের সরবরাহ নিশ্চিত করতে পেট্রোল ও অকটেন মজুত রাখা হচ্ছে জানিয়ে তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধে উদ্ভূত পরিস্থিতিতে জ্বালানি তেলের দাম আপাতত বাড়ানোর কোনো সম্ভাবনা নেই সরকারের। অপরাধ হিসাবে গণ্য হবে। এই আইনের অধীনে নদী দখলদারদের সর্বোচ্চ 5 বছর জেল, 15 লাখ টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করা হবে। তো এই আইনটা কার্যকর করার জন্য আমরা সর্বোচ্চ এবং খুব আন্তরিকভাবে চেষ্টা করব। আমরা বিশ্বাস করি একটা নির্বিঘ্ন হজযাত্রা হবে। আমরা বিগত সরকারগুলোর সময়, অন্তর্বর্তী সরকারের সময় তুলনামূলক ব্যবস্থাপনা ভালো ছিল, কিন্তু তার আগে হজ যাত্রা নিয়ে মারাত্মক সংকট হতো এবং আমরা একটা জিনিস দেখতাম, মানুষ যেহেতু একটা পবিত্র সফরে যাচ্ছেন, মানুষ এগুলো নিয়ে খুব বেশি কথা বলতেন না, কিন্তু মারাত্মক সংকট ছিল। দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে কর্মসংস্থান কর্মসূচির আওতায় এই কর্মসূচি খাল খনন কর্মসূচিতে অতি দরিদ্রদেরকে ইনভলভ করা হচ্ছে। ভূমিকম্প পর্যবেক্ষণ, হ্যাজার্ড ম্যাপিং এবং জনসচেতনতা তৈরির জন্য অগ্রাধিকার ভিত্তিতে বাজেটের কথা বলা হয়েছে।
এরকম কতগুলো, এবং একই সাথে রাষ্ট্রকল্পে কতগুলো পদক্ষেপ নেওয়া হয়েছে। বিল্ডিং কোড জোরদারভাবে প্রয়োগ করতে বলা হয়েছে, ঝুঁকিপূর্ণ পরিকাঠামো পুনর্নির্মাণ। জুলাই গণ অভ্যুত্থান চলাকালীন রাজধানীর মোহাম্মদপুরে 9 জনকে হত্যার ঘটনায় করা মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক সহ 28 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে 26 এপ্রিল নির্ধারণ করেছেন আদালত। আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 এর চেয়ারম্যানের নেতৃত্বাধীন বিচারিক প্যানেল এই দিন ধার্য করেন। এ মামলায় গ্রেফতার 4 জন হলেন নিষিদ্ধ ছাত্রলীগের মোহাম্মদপুর থানার শাখা সভাপতি নাইমুল হাসান রাসেল, সহ সভাপতি সাজ্জাদ হোসেন, ওমর ফারুক ও ফজলে রাব্বি। গত 8 এপ্রিল মানবতা বিরোধী অপরাধের এ মামলার শুনানির কথা ছিল, তবে প্রসিকিউশন থেকে প্রয়োজনীয় কাগজপত্র সরবরাহ করা হয়নি বলে জানান আসামি পক্ষের আইনজীবীরা। এ কারণে আজকের দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। এদিন প্রথমে শুনানি করবে প্রসিকিউশন। চলতি বছরের 18 জানুয়ারি প্রসিকিউশনের দেয়া আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে 28 আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। এ মামলায় আনা 3টি অভিযোগে প্রসিকিউশন জানায় 2024 সালের 18 ও 19 জুলাই ছাত্র জনতার আন্দোলনের নৃশংসতা চালায় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আসামিদের উস্কানি, প্ররোচনা ও প্রত্যক্ষ পরোক্ষ উপস্থিতিতেই জুলাই আন্দোলনে নিরীহ ছাত্র জনতার ওপর গুলি চালানো হয়। এতে মাহমুদুর রহমান সৈকত, ফারহান ফায়াজ সহ 9 জন নিহত হন, আহত হন আরও অনেকে। এবার আন্তর্জাতিক সংবাদ। ইরানের সঙ্গে চলমান যুদ্ধ খুব শিগগিরই শেষ হতে পারে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সাথে দ্বিতীয় দফায় আলোচনার বিষয়েও আগ্রহ প্রকাশ করেছেন তিনি। আবারও শান্তি আলোচনা শুরুর বিষয়ে কোনো মন্তব্য না করলেও ইরানের সংবাদ মাধ্যম জানিয়েছে এ বিষয়ে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। জাকিয়া জামান আনিকার ডেস্ক রিপোর্ট। যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান উত্তেজনার মধ্যে আবারও আলোচনা শুরুর প্রবল সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তিনি বলেন, এই সংকটের কোনো সামরিক সমাধান নেই। চলমান যুদ্ধবিরতি রক্ষার উপর গুরুত্ব আরোপ করে জাতিসংঘ মহাসচিব বলেন, জোরালো সদিচ্ছা নিয়ে অবশ্যই আবারও দুই পক্ষের আলোচনা শুরু করতে হবে। Civilians are exposed to intolerable harm, humanitarian obligations are disregarded, and even the protections afforded to the United Nations and our personnel are violated. This wholesale assault on international law has consequences. Lawlessness breeds chaos. Lawlessness fuels suffering. Lawlessness leads to destruction. And this is not the moment to retreat from international law. It's the moment to reaffirm it. Mr. President, are another round of talks planned with Iran? নতুন করে আলোচনা শুরুর আভাস দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। Well, he's done a good job, and Steve and Jared, they've all done a very good job, and নিউ ইয়র্ক পোস্টে দেয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট জানান, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা আগামী 2 দিনের মধ্যে আবারও শুরু হতে পারে। এ সময় তিনি আবারও আলোচনার স্থান হিসেবে পাকিস্তানের প্রতি আগ্রহ প্রকাশ করেন। And I think they will agree to it. I'm almost sure of it. In fact, I am sure of it. If they don't agree, there's no deal. There'll never be a deal. Iran will not have a nuclear weapon, and we're going to get the dust back. We'll get it back either. We'll get it back from them or we'll take it. এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফা বৈঠকের বিষয়ে আলোচনার জন্য সৌদি আরব ও তুরস্ক সফরে যাবেন বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। এক বিবৃতিতে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি জানিয়েছেন, এ বিষয়ে শাহবাজ শরীফের সঙ্গে তার আলোচনা হয়েছে। আবারও শান্তি আলোচনা শুরুর বিষয়ে কোনো মন্তব্য না করলেও ইরানের সংবাদ মাধ্যম জানিয়েছে, এ বিষয়ে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি।
এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অযৌক্তিক যুদ্ধ বন্ধ করতে সিনেটে ভোটের পরিকল্পনা করছে ডেমোক্র্যাট সদস্যরা। ইলিনয়ের ডেমোক্র্যাট সিনেটর ট্যামি ডাকওয়ার্থ যুদ্ধ ক্ষমতা সংক্রান্ত প্রস্তাবটি উত্থাপন করে বলেছেন, ট্রাম্পের এই ইচ্ছাকৃত যুদ্ধ বিদেশে আমেরিকানদের জীবন আরও ঝুঁকির মধ্যে ফেলছে এবং দেশে আমেরিকানদের জন্য নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম আকাশচুম্বী করে তুলেছে। তিনি বলেন, সিনেটকে তার সাংবিধানিক দায়িত্ব পালন করতে হবে ও অবিলম্বে যুদ্ধ বন্ধে ভোট দিতে হবে। But everyone can see that he hasn't won a single thing. We are still at war. Americans are still at risk. Civilians across the region are still dying, and Trump can't give one good damn reason why. এদিকে পাল্টাপাল্টি হামলা অব্যাহত থাকলেও ওয়াশিংটনে মঙ্গলবার সরাসরি আলোচনার পর ইসরায়েল ও লেবানন পরবর্তী দফায় বৈঠকের বিষয়ে রাজি হয়েছেন। এর আগে হরমুজ প্রণালীতে চলমান সংকট মোকাবেলায় একটি শীর্ষ বৈঠক আয়োজনের উদ্যোগ নিয়েছেন যুক্তরাজ্য ও ফ্রান্স। এই বৈঠকে মূলত একটি সমন্বিত পরিকল্পনা প্রণয়নের লক্ষ্য নিয়েছে দেশ দুটি, যাতে যুদ্ধ শেষ হওয়ার পর আন্তর্জাতিক নৌপরিবহন নিরাপদে হরমুজ প্রণালী অতিক্রম করতে পারে। জাকিয়া জামান আনিকা, বিটিভি নিউজ। ইসরায়েল ও লেবানন সরাসরি আলোচনায় বসতে সম্মত হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর মধ্যস্থতায় ইসরায়েলি ও লেবাননি প্রতিনিধিদের প্রায় 2 ঘন্টার বৈঠকের পর এ ঘোষণা আসে। ওয়াশিংটনে অনুষ্ঠিত দুই পক্ষের বৈঠককে গঠনমূলক বলে মঙ্গলবার উল্লেখ করেছে মার্কিন প্রশাসন। এর মাধ্যমে দুই দেশের মধ্যে একটি দীর্ঘমেয়াদী শান্তি প্রক্রিয়ার ভিত্তি গড়ে তোলা সম্ভব হতে পারে। 1983 সালের পর এই প্রথম সরাসরি আলোচনায় বসেছে দুই দেশ, যারা 1948 সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকেই কার্যত যুদ্ধ অবস্থায় রয়েছে। তবে গত 2রা মার্চ ইরান সমর্থিত হিজবুল্লাহ ইসরায়েলে হামলা চালানোর পর লেবানন এই আঞ্চলিক সংঘাতে আবারও জড়িয়ে পড়ে। এরপর থেকে ইসরায়েলের হামলায় 2000-এর বেশি মানুষ নিহত হয়েছে এবং প্রায় 10 লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। আন্তর্জাতিক মহলের যুদ্ধবিরতির আহ্বান সত্ত্বেও দক্ষিণ লেবাননে ইসরায়েলের স্থল অভিযান অব্যাহত রয়েছে। এদিকে এই আলোচনার খবরের মাঝেই দক্ষিণ লেবাননের আনসারিয়াহ শহরে ইসরায়েলি বিমান হামলায় 5 জন নিহত হয়েছেন। লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ এ তথ্য জানিয়েছে। আন্দামান সাগরে নৌকা ডুবে কমপক্ষে 250 জন নারী, পুরুষ ও শিশু নিখোঁজ রয়েছে। নিখোঁজদের মধ্যে রোহিঙ্গা শরণার্থী ও বাংলাদেশি নাগরিকরা আছেন। জাতিসংঘের শরণার্থী সংস্থা ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা জানিয়েছে, ট্রলারটি বাংলাদেশের দক্ষিণাঞ্চলের টেকনাফ থেকে যাত্রা শুরু করে মালয়েশিয়ার পথে যাচ্ছিল এবং প্রচণ্ড বাতাস, উত্তাল সমুদ্র ও অতিরিক্ত যাত্রীর কারণে এটি ডুবে যায়। সংস্থা দুটির বিবৃতিতে বলা হয়েছে, এই মর্মান্তিক ঘটনাটি দীর্ঘস্থায়ী বাস্তুচ্যুতি এবং রোহিঙ্গাদের জন্য টেকসই সমাধানের অভাবের এক ভয়াবহ পরিণতি। রাখাইন রাজ্যে চলমান সহিংসতা অদূর ভবিষ্যতে নিরাপদে বাড়ি ফেরার আশা ম্লান করে দিয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। ভারতের ছত্তিশগড়ে বেদান্ত লিমিটেডের একটি বিদ্যুৎ কেন্দ্রে বয়লার বিস্ফোরণে অন্তত 14 জন নিহত ও 20 জন আহত হয়েছেন। স্থানীয় পুলিশ জানিয়েছে, রাজ্যের রাজধানী রায়পুর থেকে প্রায় 230 কিলোমিটার দূরে শক্তি জেলায় সিংহিতরাইতে মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে। বিস্ফোরণের সময় সেখানে কর্মরত কয়েকজন শ্রমিক ভেতরে আটকা পড়েন। খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। আহতদের নিকটবর্তী হাসপাতালগুলোতে ভর্তি করা হয়েছে, তবে এখনও কয়েকজন শ্রমিক আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। বয়লারের টিউব অতিরিক্ত গরম হয়ে যাওয়ার কারণে এই বিস্ফোরণ হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এক বিবৃতিতে বেদান্ত বিদ্যুৎ কেন্দ্র বলেছে, তাদের সিংহিতরাইয়ের প্ল্যান্টে একটি দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে এবং এর কারণ অনুসন্ধানে পুঙ্খানুপুঙ্খ তদন্ত চলছে। এদিকে বুধবার এই দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শোক প্রকাশ করেছেন। এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘটনাটিকে মর্মান্তিক উল্লেখ করে নিহতদের পরিবারের জন্য আর্থিক সহায়তা ঘোষণা করেন। তিনি নিহত প্রত্যেকের পরিবারকে প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে 2 লাখ রুপি এবং আহতদের 50,000 রুপি করে দেওয়ার ঘোষণা দেন। শেয়ার বাজারের খবর।
বাংলা নববর্ষ উপলক্ষে একদিন বন্ধ থাকার পর লেনদেনের শুরুতে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে চাঙ্গা ভাব বিরাজ করছে। আজ শেয়ার লেনদেন ও মূল্য সূচক দুটোই বেড়েছে। দিন শেষে সার্বিক সূচক দাঁড়িয়েছে 14,756.82, যা পূর্ববর্তী দিনের চেয়ে শতকরা 0.15 বেশি। এছাড়া সিএসি 30-এর মূল্য সূচক দাঁড়ায় 12,967.39, যা পূর্ববর্তী দিনের চেয়ে শতকরা 0.04 কম। আজ 209টি কোম্পানির 1,21,69,531টি শেয়ার লেনদেন হয়, যার মূল্য 23,96,05,000 টাকারও বেশি। এর মধ্যে 114টি কোম্পানির শেয়ার দাম বেড়েছে, 64টির কমেছে এবং 31টির দাম অপরিবর্তিত রয়েছে। এবার আন্তর্জাতিক মুদ্রা বাজারের খবর। আজ বাংলাদেশি মুদ্রায় বিভিন্ন দেশের মুদ্রার বিনিময় হার: ইউএস ডলার 122 টাকা 70 পয়সা, সিঙ্গাপুর ডলার 96 টাকা 52 পয়সা, অস্ট্রেলিয়ান ডলার 87 টাকা 46 পয়সা, কানাডিয়ান ডলার 89 টাকা 13 পয়সা, হংকং ডলার 15 টাকা 47 পয়সা, ইউরো 144 টাকা 74 পয়সা, ব্রিটিশ পাউন্ড 166 টাকা 50 পয়সা, সৌদি রিয়াল 32 টাকা 33 পয়সা, কাতার রিয়াল 33 টাকা 27 পয়সা, ইউএই দিরহাম 33 টাকা 2 পয়সা, কুয়েতি দিনার 395 টাকা 95 পয়সা, মালয়েশিয়ান রিঙ্গিত 30 টাকা 69 পয়সা, থাই বাথ 3 টাকা 78 পয়সা, ভারতীয় রুপি 1 টাকা 31 পয়সা ও চীনা ইউয়ান 18 টাকা 1 পয়সা। এবার আবহাওয়ার খবর। পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, আগামীকাল সন্ধ্যা 6টা পর্যন্ত চট্টগ্রাম এবং পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলা সহ প্রধানত শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে। সেই সাথে অস্থায়ীভাবে 2-1 জায়গায় বা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। পরবর্তী 24 ঘন্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। নগরীতে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.4 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 1.6 ডিগ্রি বেশি, এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.3 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 2.9 ডিগ্রি বেশি। আগামীকাল চট্টগ্রামে সূর্যোদয় 5টা 32 মিনিটে এবং সূর্যাস্ত 6টা 13 মিনিটে। এবার জানিয়ে দিচ্ছি কর্ণফুলী নদীতে আগামীকালের জোয়ার ভাটার সময়সূচি। জোয়ার শুরু হবে সকাল 6টা 27 মিনিটে।